ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নমস্কার, গুড আফটারনুন। শুরু করছি তিনটের নিউজ কর্নার। আমি অনির্বাণ, আমার সঙ্গে তন্নিষ্ঠা। আরএসএস চিফ মোহন ভাগবত, সরসংঘ চালক মোহন ভাগবত একটা রীতিমতো ঝাঁকুনি দিয়েছেন। কি ঝাঁকুনি দিয়েছেন? তৃতীয়বার সরকার গঠনের পরই কড়া বার্তা, একদম কড়া বার্তা আরএসএস এর প্রধানের। নাম না করে এনডিএ সরকারকে তিনি বার্তা দিয়েছেন। কি বললেন? প্রতিপক্ষ নয়, প্রতিদ্বন্দ্বী হিসেবে গুরুত্ব দিতে হবে বিরোধীদের। এবং ভগবত বুঝিয়ে দিয়েছেন যে সর্বসম্মতির, ঐক্যমতের ভিত্তিতেই নতুন পথে এগোতে হবে নতুন সরকারকে। হঠাৎ কেন এরকম করলেন, কেন এরকম বললেন? স্বাভাবিকভাবেই সকলের মাথায় এই প্রশ্নটা ঘুরছে। কিন্তু আমার মনে হয় একটা লেভেলে বিজেপির মনে হয়েছিল আমরা আরএসএস, আমরা সংঘ পরিবারের সদস্য বটে, কিন্তু আমরা আরএসএস ব্যতিরেকে, আরএসএসকে ছাড়াই দিব্যি আমরা চলতে পারবো। এবং তুমি মনে রাখবে, তুমি বলছিলে একটু আগে, জগৎ প্রকাশ নাড্ডা তিনি বলেছিলেন আমরা এখন অনেক বড় হয়ে গেছি। আমি বড় হয়ে গেছি, দেখ আমি কিরকম বাড়ছি মামির মতন, আমি বড় হয়ে গেছি, আমার আর কোনো উপদেশ লাগবে না। বলতে চাইছিলেন যে আমার আরএসএসকে দরকার নেই। কিন্তু মোহন ভাগবত বুঝিয়ে দিলেন কি খুব ইন্টারেস্টিং কথা। উনি বলছেন এই যে অপোজিশন কংগ্রেস, তারা বিরোধী নয়, তারা বিরুদ্ধাচরণ করতে আসেনি, তারা প্রতিদ্বন্দ্বী এবং আলাদা মত তাদের থাকতেই পারে। সে আলাদা মত নিয়ে একটা ঐক্যমতের ভিত্তিতে আমাদের এগোতে হবে। অনেক খুব ক্যাটেগরিক্যালি তিনি কতগুলো কথা বলেছেন। তুমি কাউকে, আমাদের কোনো সহকর্মী, আমার মনে হয় প্রদীপ্ত, কথা বলবো আমরা প্রদীপ্তর সঙ্গে, তবে তার আগে আমার মনে হয় মোহন ভাগবত তার বক্তব্যটা একবার শুনে নিয়ে। মোহন ভাগবতের বক্তব্য। दो पक्ष है, विरोधी पक्ष कहते हैं, मैं प्रतिपक्ष कहता हूं। वो विरोधी नहीं है, उसको विरोधी मानना भी नहीं चाहिए। वो प्रतिपक्ष है, वो एक पहलू उजागर कर रहा है, उसका भी विचार होना चाहिए। ऐसा जब चलना है तो चुनाव लड़ने में भी एक मर्यादा होती है। उस मर्यादा का पालन नहीं हुआ, क्योंकि उसका पालन होना इसलिए आवश्यक है कि हमारे देश के सामने चुनौतियां समाप्त नहीं हुई। আরেকটা কথা মোহন ভাগবত বললেন তো নিষ্ঠা, যে ডিগনিটি, এই ইলেকশনে ডিগনিটি মেনটেন করা হয়, কুকথা হয়েছে, ভাষার অপপ্রয়োগ হয়েছে। এবং এই যে তিনটে কথা বললেন, এটার কিন্তু বিদ্ধ হয়েছে তার দল, তার সংঘ পরিবারের দল বিজেপি। আমরা একটু কারোর সঙ্গে কথা বলি, তার কি ইঙ্গিত রয়েছে তার বক্তব্যে আমরা বরং কথা বলে বুঝতে পারবো, আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। আমাদের সঙ্গে প্রদীপ্ত, আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি প্রদীপ্তর সঙ্গে একটু কথা বলি। প্রদীপ্ত, এই যে মোহন ভাগবত আরএসএস প্রধানের বক্তব্য, তা নিয়ে অনেকগুলো ইঙ্গিত রয়েছে, সেটা বোঝা যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু ইঙ্গিতটা কি? মানে আমরা দেখেছি যে ভোটের আগেও ইডি সিবিআই নিয়ে বারবার করে বিরোধীরা তারা সরব হয়েছে, তাহলে কি এবার গণতন্ত্র সেটাকেই গুরুত্ব দেওয়া উচিত সর্বাগ্রে, সেটাও একবার বুঝিয়ে দিতে চেয়েছেন মোহন ভাগবত? আর কি রয়েছে ইঙ্গিত? দেখো, মোহন ভাগবতের কথা একেবারে স্পষ্ট যে সবাইকে নিয়ে চলতে হবে। তার কারণ তিনি হয়তো এটা কোথাও বুঝতে পেরেছেন যে এই প্রথমবারের জন্য নরেন্দ্র মোদীর সরকার এই মুহূর্তে তারা কিন্তু কোয়ালিশন সরকার চালাচ্ছে। ফলে কোথাও গিয়ে যদি সকলের মতামত নিয়ে না চলতে পারে, তাহলে কি কখনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন নরেন্দ্র মোদী। ফলে সেই জায়গাটা হয়তো তিনি বোঝানোর কথা বলেছেন, এবং এত দিন পর্যন্ত সেই অর্থে শরিকদের কোনো প্রয়োজন কিন্তু নরেন্দ্র মোদীর পড়েনি। এবার নরেন্দ্র মোদীকে কিন্তু শরিকদের কথা শুনে চলতে হবে, এবং প্রতিপক্ষের শক্তি বেড়েছে। প্রথম 2014 প্রদীপ্ত, তুমি তো বহুদিন ধরে এই সংঘ পরিবারের বিটটা কভার করছো, তোমায় খুব স্পেসিফিক্যালি জিজ্ঞেস করছি, মোহন ভাগবত এই ঠিক শপথ গ্রহণের পরের দিনটা বেছে নিলেন কেন? এবং এটা কি উপদেশ না সাবধান বাণী, ওয়ার্নিং দিয়ে দিলেন যে ভাই তোমরা বেশি বেরো না? তুমি তোমার ইন্টারপ্রিটেশনটা বলো।
দেখো, এটা উপদেশ নয়, বরং একটা সাবধান বাণী তারা দিয়ে দিলেন। তার কারণ সঙ্ঘকে ব্যতি রেখেই এই রাজ্য তো বটেই, অন্যান্য রাজ্যেই বিজেপি তার মতো করে একটা চলার চেষ্টা করেছিল এবং সেটা স্পষ্ট হয়েছিল জগৎপ্রকাশ নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতির মন্তব্যে। ফলে সেটা যে সবসময় তারা করতে পারবে না, এটা হয়তো মোহন ভাগবত বুঝিয়ে দিলেন। একেবারে শপথের পরের দিনই তিনি এটা বুঝিয়ে দিলেন যে সঙ্ঘকে ছাড়া বিজেপি চলতে পারে না। এবং একটু যদি আমরা পিছনে সরে যাই, তাহলে জগৎপ্রকাশ নাড্ডার যে বক্তব্য সেটাকেও কিন্তু সঙ্ঘ খুব ভালোভাবে নেয়নি। ফলের জন্য হয়তো তারা কোথাও অপেক্ষা করছিল এবং সেই ফল সামনে আসা শপথ গ্রহণের পর তারা কোথাও স্পষ্ট করে দিলেন যে সঙ্ঘকে সঙ্গে নিয়েই বিজেপিকে চলতে হবে এবং সর্বভারতীয় স্তরেও বিজেপির যে সভাপতির রদবদল হবে। ধন্যবাদ প্রদীপ্ত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংঘ পরিবারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা ডিল করলাম। আমরা পরবর্তীতে প্রদীপ্তর কাছে যাব, কিন্তু আর কোথায় কোথায় কি হচ্ছে, কি ইম্পর্টেন্ট খবর আছে, তন্নিষ্ঠা তুমি কি কি বেঁচেছো আমাদের? একদম অনির্বাণ, এই ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে রয়েছে। একের পর এক বড় খবর এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রেখে একদম প্রথম যে খবরে নজর রাখতেই হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, রানীগঞ্জের পর এবার হাওড়ার ডোমজুড় ফের সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, অস্ত্র হাতে চড়াও, বন্দুকের বাদ দিয়ে মারধর, দেদার লুটপাট, গয়না নিয়ে চম্পট দুষ্কৃতী দলের, সিসিটিভি বন্দি তাণ্ডবের ছবি। রানীগঞ্জের মতো ডোমজুড়ের ডাকাতিতেও কি বিহার যোগ, এই প্রশ্ন উঠছে। এই খবরে অবশ্যই আমাদের নজর থাকবে। তার পাশাপাশি দিনের আরো একটা বাছাই করা খবর, ভোট মিটতেই রাজ্যে ফের ভোট। হ্যাঁ, মানিকতলা উপনির্বাচন ভোট নিয়ে আজ তৃণমূলের কোর কমিটির বৈঠক। সাধন পাঞ্জের মৃত্যুর প্রায় ২.৫ বছর পর 10ই জুলাই মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ভোটের ফলাফল মাথায় রেখে আগাম সাবধানী ঘাসফুল শিবির। নজর রাখবো এই খবরের পাশাপাশি আরো একটা খবর, থার্ড ব্রেকিং নিউজ এই মুহূর্তে। 2 কাউন্সিলরের সংঘর্ষে তপ্ত কসবা, গ্রেপ্তার আরো 2। জালে মহেশ চাও ও সুজিত দাস নামে 2 জন, খুনের চেষ্টা, অশান্তি সহ একাধিক ধারা ও অস্ত্র আইনে মামলা রুজু। ধৃতের সংখ্যা বেড়ে 7। কসবায় শাসক দলে কোন্দল কেন? শুধুই কি রাজনৈতিক, নাকি আরো অন্য কিছু রয়েছে, প্রশ্ন উঠছে। আরো একটা খবর এই মুহূর্তে, ফোর্থ ব্রেকিং নিউজ, সেদিকেও নজর রাখা যাক। তৃতীয় এনডিএ সরকারের প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন সুকান্ত মজুমদার। আপাতত রাজ্য বিজেপি সভাপতি পদেই থাকছেন তিনি, তবে মাস দুয়েকের মধ্যে বদল হতে চলেছে রাজ্য বিজেপি সভাপতির পদ। এরপর কে দায়িত্ব পাবেন বঙ্গ বিজেপির? 26শে বিধানসভা ভোটে নেতৃত্বের ব্যাটন থাকবে কার হাতে? একাধিক নাম উঠে আসছে, অনেকেই জানাচ্ছেন দল দায়িত্ব দিলে তারা রাজি। এর পাশাপাশি আরো একটা খবর, আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। কোলাঘাট বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ কাণ্ডে ধৃত 1। পুলিশের জালে বাজি কারখানার বাড়ির মালিক। ঘাটালের দাসপুর থেকে গ্রেপ্তার বাড়ির মালিক। আজ তমলুক আদালতে পেশ অভিযুক্ত আনন্দ মাইতিকে। গতকাল কোলাঘাটে বিস্ফোরণে ভেঙে যায় 2টি পাকা বাড়ি। ঘটনায় গুরুতর জখম 1 জন। এই সমস্ত গুরুত্বপূর্ণ খবরটা আপনাদেরকে দিলাম। তবে অনির্বাণ, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় মানিকতলা উপনির্বাচন, সেটা নিয়ে একটু আলোচনার দরকার রয়েছে। আমরা বলতেই পারি মাথা ব্যথার মানিকতলা, যেটা আমরা দেখাচ্ছি সকাল থেকে। কি এমন হলো তন্নিষ্ঠা যে একদম খোদ চিফ মিনিস্টারকে আসরে নামতে হলো, কোর কমিটি করে দিতে হলো এবং বলতে হলো যে আমি বাঁচবো ক্যান্ডিডেট। এবং সব থেকে বড় ব্যাপার, এক্ষুনি রাইট নাও 7-8 জন কাউন্সিলর ঢুকেছে নবান্নে। এরকম নজির কি আগে রয়েছে? মানে একটা উপনির্বাচন নিয়ে এতটা মাথা ব্যথা কেন? আমি শুনিনি। তুমি একটুখানি আমাদের উপনির্বাচনে কেন মাথা ব্যথা, সেটা তোমার কাছে কিছু তথ্য আছে, তুমি একটু আমাদের শোনাও তো। একদম তাই, আমার কাছে বেশ কিছু তথ্য এসে পৌঁছচ্ছে যে বিজেপির তরফ থেকে একটা লিড তৈরি হয়েছে। দেখুন, আজ কোর কমিটির 2য় দফার বৈঠক ঠিকই রয়েছে। উত্তর কলকাতায় লোকসভা ভোটের ফলাফল মাথায় রেখেই তবেই আজঘাট বেঁধে পা ফেলতে চাইছে তৃণমূল। কারণ এই যে লোকসভা ভোটের ফলাফলটা কেন বলছি আপনাদেরকে জানিয়ে রাখি। ওয়ার্ড ভিত্তিক যদি আমরা একটু দেখি, মানিকতলা বিধানসভা নিয়ে মাথা ব্যথার কারণ হচ্ছে কলকাতা উত্তর লোকসভা অন্তর্গত মানিকতলায় মাত্র 3575 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। এই বিধানসভার অন্তর্গত 8টি ওয়ার্ড, যার মধ্যে এবারের লোকসভায় 2টি আসনে লিড পেয়েছে বিজেপি। 31 নম্বর ওয়ার্ড খোদ বিধায়ক পরেশ পালের এলাকা, সেখানেও 6096 ভোটে লিড পেয়েছে বিজেপি। 16 নম্বর ওয়ার্ডেও বিজেপির লিড। বাকি 6টি ওয়ার্ডে তৃণমূল এগিয়ে থাকলেও মার্জিন অনেকটাই কম। ডেপুটি মেয়র অতীন ঘোষের ওয়ার্ডে মাত্র 356 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। অনিন্দ কিশোর রাউতের ওয়ার্ডে মাত্র 704 ভোটে এগিয়ে তৃণমূল। বিজেপিও কোমর বেঁধে নেমেছে মানিকতলা দখলে, আর ফলে মানিকতলা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে শাসকের। তনিষ্ঠা, একটা জিনিস খুব পরিষ্কার যে মাথা ব্যথার মানিকতলা যে আমরা বলছি, সেটা কিছু একটা ভুল বলছি না। তুমি যে তথ্যগুলো দিলে তাতে কিন্তু তৃণমূল নেতৃত্বের যথেষ্ট মাথা ব্যথার কারণ আছে। কারণ পরেশ পালের মতন একজন অত্যন্ত দুর্দণ্ড প্রতাপ নেতা এলাকার,
তিনি 7,000 ভোটে মার্জিন অনেক কম। পিছিয়ে আছেন। তো কেন মাথা ব্যথার মানিকতলা, একটু আমরা কথা বলি সৌরভের সঙ্গে। একদম আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সৌরভের সঙ্গে কথা বলা যাক। সৌরভ, বৈঠকও রয়েছে, এক দফার বৈঠক ইতিমধ্যেই রয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এবার এই বৈঠক করতে হচ্ছে, কোর কমিটি গঠন করতে হচ্ছে। কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পুরো বিষয়টা, তোমার কাছে কি ইনফরমেশন? অনির্বাণদা, তন্নিষ্ঠা, প্রথমেই যে এই প্রসঙ্গটায় একটা কথা অবশ্যই বলবার, যে বাংলার নির্বাচনী ইতিহাসে বোধহয় এই প্রথমবার একটি বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আসরে নামতে হচ্ছে। শুধু তাই না, শুধুমাত্র একটি বিধানসভার নির্বাচনের জন্য একটি কোর কমিটি তৈরি করা হচ্ছে সেখানকার গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে। এখানেও থেমে থাকলো না, একেবারে রাজ্যের যে সেক্রেটারিয়েট সেখানে আজকে প্রশাসনিক বৈঠক ছিল, তার আগে এই মুহূর্তে মানিকতলা নিয়ে বৈঠক করছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে কাউন্সিলররা রয়েছেন। একটা বিধানসভা কেন্দ্রকে নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৎপরতা অভূতপূর্ব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বটেই। সৌরভ, তুমি আমাদের বলো, এই অ্যানালিসিসটা তো তুমি সকালবেলা করেছো, আমরা শুনেছি, আমরা সেই অনুযায়ী কথা বলছি, কিন্তু সকলের তো উৎসাহ বা কিউরিওসিটি আছে যে কে দাঁড়াচ্ছেন ঘরের মধ্যে। কি পাণ্ডে পরিবারে কি মা মেয়ের একটা বিবাদের সৃষ্টি তৈরি হচ্ছে যে কে পদ পাবে বা পাবো, সেই নিয়ে কি কোনো চাপ সৃষ্টির খেলা চলছে? তোমার কাছে কি খবর আছে, কে হচ্ছেন প্রার্থী? অনির্বাণ, এই মুহূর্তে কিন্তু নবান্নে এসে পৌঁছেছেন সুপ্তি পাণ্ডে। আমরা মনে করতে পারি যে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী এবারের নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন। আর এটা নিয়েই কিন্তু বিগত 1 বছর ধরে দ্বন্দ্ব চলছিল যে সুপ্তি পাণ্ডে নাকি শ্রেয়া পাণ্ডে, এবং কে হবেন দুজনেই। সৌরভ, নবান্নে যখন সাধন পাণ্ডের, প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী পৌঁছে গেছেন, তাহলে কি আমরা ধরে নিতেই পারি যে তিনি হচ্ছেন প্রার্থী? আর 2 নম্বর, খুব সংক্ষেপে বলো, একটা হাওয়ায় ভাসছিল ফরমার চিফ সেক্রেটারি HK দ্বিবেদী, তাকে মানিকতলা থেকে জিতিয়ে এনে অর্থমন্ত্রী করা হবে, এরকম একটা সম্ভাবনার কথা ভাসছিল। তার মানে সেটা এখনই নালিফাইড হয়ে গেল, তাই তো? আশা রাখা যায় সুপ্তি পাণ্ডে এবং কাউন্সিলর এবং কোর কমিটির নেতারা যখন এই মুহূর্তে নবান্নে মুখ্যমন্ত্রীর সামনে এসেছে, প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেই এই মানিকতলা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার দৌড়ে অন্তত এগিয়ে রয়েছেন, কোনো বড় কোনো রদবদল না হলে। অনির্বাণ। হ্যাঁ, ধন্যবাদ সৌরভ, তুমি আপডেট দিলে। একটা মোটামুটি ইঙ্গিত পেলাম কে হচ্ছেন মানিকতলায় তৃণমূলের প্রার্থী। এবং তৃতীয় NDA সরকারের প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন সুকান্ত মজুমদার, আজকেই নিলেন, এবং আপাতত রাজ্য বিজেপি সভাপতি পদেই তিনি থাকছেন। তবে মাস 2-এর মধ্যে কিন্তু বদল হতে চলেছে রাজ্য বিজেপির সভাপতির পোস্টটা। কে দায়িত্ব পাবেন বঙ্গ বিজেপির? 26-এর বিধানসভা ভোটে নেতৃত্বের ব্যাটন কার হাতে থাকবে? একাধিক নাম উঠে আসছে, অনেকেই জানাচ্ছেন দল তারা ঠারে ঠারে বুঝিয়ে দিচ্ছেন তনিষ্ঠা যে দল যদি আমায় একবার সাধিলেই আমি রেডি, যদি আমাকে ডাকেন দল আমি দায়িত্ব নিতে রাজি। তুমি তো অনেক লিডারদের তুমি বাইট কালেক্ট করেছো, কারা কি বললেন একটু শুনিনি, তারপর আমরা কমেন্ট করতে পারি। একদম, আমাদের সহকর্মীর সঙ্গে কথা বলবো, তবে তার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বক্তব্যগুলো এসে আমাদের কাছে পৌঁছেছে বিজেপির তরফ থেকে, সেগুলো আপনাদেরকে শোনাই ব্যাক টু ব্যাক। সুকান্ত মজুমদারের বক্তব্য রয়েছে, দিলীপ ঘোষের বক্তব্য রয়েছে, শোনাবো আপনাদের। রাজ্য সভাপতি পদে নতুন নাম প্রস্তাব করলেন? এরকম কোনো বিষয় এখন দলের সামনে আসেনি, দল আমাকে বলেওনি প্রস্তাব করার কথা। আপাতত আমি রাজ্য সভাপতি আছি, সেটা দল ঠিক করবে। যতদিন রাজ্য সভাপতির পদে অন্য কেউ না আসীন হচ্ছে, ততদিন পর্যন্ত রাজ্যের দায়িত্ব আমার। অনেকের মন বিচলিত হয়েছে যে আমরা যেভাবে এগোচ্ছিলাম আটকে গেল কেন, সিট কমে গেল কেন। চিন্তা তো হওয়া উচিত। আমি কী হবো সেটাও পার্টির হাতে আছে, আমাকে পার্টি কাজ দেবে কিনা সেটাও পার্টির হাতেই আছে। সুকান্তবাবু সভাতে রাজ্যের একটা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, কাজ বেশি কিছু পাইনি, দায়িত্ব আমাকে হয়তো তারা মনে করেননি দেওয়ার মতো, দেয়নি হয়তো। আমি দেখেছি যে নতুন এসছে, তারা কাজ একটা ভালো দায়িত্বে যাচ্ছে, আমাকে দেয়নি, তাদের হয়তো বিশ্বাস হয়নি কাজ করতে পারবো কি না। আমি হয়তো গ্রামে থাকি, গ্রামের মানুষ। এমন একটা আমরা সভাপতি চাইবো, কেন লক্ষ্য 2026 একটা বড় লড়াই। দল যেটাই দায়িত্ব দেবে না কেন সেটাকে অনেস্টলি সেটাকে আমরা পূরণ করি। তনিষ্ঠা,
রীতিমতো সকলেই মোটামুটি ইঙ্গিত দিয়ে রাখলেন যে আমাকে যদি একবার সাধা হয় আমি রাজি। একদম। তুমি কার সঙ্গে কথা বলবে বলো? প্রদীপ্তর সঙ্গে কথা বলা যাক এবং প্রদীপ্ত থেকে জানা যাক আরো ডিটেলসে যে প্রদীপ্ত নাম তো অনেকগুলো উঠে আসছে, কিন্তু কথা হচ্ছে যে সব দৌড়ে আমরা দেখেছি কোনো একটা পদের দৌড়ে অনেকে এগিয়ে থাকেন, অনেকে পিছিয়ে থাকেন। কে কে এগিয়ে রয়েছেন এই বিজেপির রাজ্য সভাপতি পদের জন্য? কাকে মনে করা হচ্ছে যে এরপরে নেক্সট বিজেপির রাজ্য সভাপতি ইনি হতে চলেছেন? দেখো, মূলত তিনটে নামে ঘোরাফেরা করতে পারে এটা অন্তত বিজেপিতে এই মুহূর্তে যা অবস্থা, তাতে একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে দিলীপ ঘোষ, আরেকজন রয়েছেন যিনি মহিলা মুখ দলের লকেট চট্টোপাধ্যায়। মূলত এই তিনটি নাম ছাড়াও একাধিক নাম সামনে আসছে। দিলীপ ঘোষের ক্ষেত্রে দলের একাংশ তাকে চাইছেন, আরএসএস তাকে চাইছে, এবং অনেকে যেটা বলছেন নাকি প্রদীপ্ত কোনো ডার্ক হর্স উঠে আসবে কারোর নাম, দিলীপ ঘোষের নাম। দিলীপ ঘোষকে যেমন আমরা কেউ চিনতাম না পশ্চিমবঙ্গবাসী, হঠাৎ তাকে প্রেসিডেন্ট করা হয়েছিল, এরকম কি কোনো নাম উঠে আসার সম্ভাবনা আছে? দেখো, বিজেপিতে অতীতেও কিন্তু অনির্বাণদা এই ধরনের ঘটনা ঘটেছে, ফলে সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে সংঘ পরিবার কাউকে সামনের সারিতে নিয়ে চলে আসবে কিনা। তবে চর্চাতে কিন্তু মূলত এই তিনটে চারটি নাম রয়েছে। দিলীপবাবুও যেমন হঠাৎ করে 2015 সালে সামনের সারিতে চলে এসেছিলেন, এরকমও কেউ আছেন কিনা অন্তত এখনো পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো খবর নেই। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তার সঙ্গে অবশ্যই শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ। ধন্যবাদ প্রদীপ্ত, তুমি আমাদের আপডেট দিতে থাকো। কে প্রেসিডেন্ট হয় তোমার মুখ থেকে প্রথম আমরা শুনবো। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।